দ্বাদশ শ্রেণীর যে সমস্ত পুষ্টিবিজ্ঞানের ছাত্রছাত্রীরা রয়েছে, অর্থাৎ যারা এবারে পুষ্টিবিজ্ঞানে উচ্চ মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রে যে প্রথম অধ্যায়টা রয়েছে শরীরে খাদ্যের ব্যবহার, তারই একটা অংশ পাচক রস, অর্থাৎ বিভিন্ন প্রকারের যে পাচক রসগুলো রয়েছে তাদের কাজ আমি বর্ণনা করব। তবে এই ভিডিওটাতে শুধুমাত্র লালারস ও তার কাজ সম্পর্কে আমি কিন্তু আলোচনা করব। তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে এবং লাইক দেবে। আর চ্যানেলে নতুন হলে তো বললাম তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব সেগুলো কিন্তু তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। চলো আমরা বিষয়ে চলে যাই। পাচক রস বা ডাইজেস্টিভ জুইস। পাচক রস কাকে বলা হয়, অর্থাৎ পাচক রস বলতে আমরা কি বুঝি? পৌষ্টিকতন্ত্রে বিভিন্ন পাচক গ্রন্থি থেকে যে উৎসেচকপূর্ণ রস খরিত হয়, যারা খাদ্য পরিপাকে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে, তাদের একত্রে আমরা পাচক রস বলি। এই পাচক রসগুলি হচ্ছে বিভিন্ন প্রকারের হয়, যেমন লালা রস, পাক রস, অগ্নাশয় রস, পিত্ত রস, আন্তরিক রস প্রভৃতি। পাচক রসের প্রকারভেদ। মানবদেহে সাধারণত 5 প্রকারের পাচক রস খরিত হয়ে থাকে: লালা রস, পাক রস, অগ্নাশয় রস, পিত্ত রস, আন্তরিক রস প্রভৃতি। উৎস, অর্থাৎ যে সমস্ত পাচক রসগুলো যারা পরিপাকে সাহায্য করে থাকে তারা যেসব গ্রন্থি থেকে খরিত হয় সেগুলো আমি এখানে নিচে বলছি। লালা রস লালা গ্রন্থি থেকে খরিত হয়। পিত্ত রস যকৃৎ থেকে খরিত হয়। অগ্নাশয় রস অগ্নাশয় গ্রন্থির বহিঃক্ষরা অংশ থেকে খরিত হয়। পাক রস পাকস্থলীর পাক গ্রন্থি থেকে খরিত হয়। আন্তরিক রস ক্ষুদ্রান্তের আন্তরিক গ্রন্থি থেকে খরিত হয়। লালা রস, তোমাদের আগে বলেছিলাম যে আজকে আমি লালা রস এবং তার কাজ নিয়ে বেশি আলোচনা করব। অন্য ভিডিওতে আমি অন্যান্য যে পাচক রসগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। লালা রস মানুষের মুখগহ্বরে অবস্থিত 3 জোড়া লালা গ্রন্থি থেকে মিউকাস বা শ্লেষ্মা ও উৎসেচকপূর্ণ যে চটচটে সামান্য অম্লধর্মী তরল পদার্থ নিঃসৃত হয় তাকে আমরা লালারস বা স্যালাইভা বলে থাকি। মোট খরিত লালারসের মধ্যে 70% সাবম্যান্ডিবুলার গ্রন্থি, 25% হচ্ছে প্যারোটিড গ্রন্থি থেকে এবং 5% সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে। তোমরা জানো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, একটা সাইডে দেওয়া আছে প্যারোটিড গ্রন্থি 2 জোড়া রয়েছে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি 2 জোড়া এক জোড়া রয়েছে, এক জোড়া করে করে এগুলো রয়েছে। একটা সাইডে দেখানো হয়েছে আর অপর সাইডেও কিন্তু একটা একটা করে রয়েছে। তাহলে সাবলিঙ্গুয়াল গ্রন্থি 1 জোড়া, সাবম্যান্ডিবুলার গ্রন্থি 1 জোড়া এবং প্যারোটিড গ্রন্থি 1 জোড়া। তোমাদের যে পুষ্টিক গ্রন্থি সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম সে ভিডিওতে এখানে কিন্তু বিশদ ভাবে বর্ণনা করে দেওয়া রয়েছে, এখানে অতটা বেশি আমি বলছি না। তবে লালারস সবচেয়ে বেশি খরিত হয় কিন্তু সাবম্যান্ডিবুলার গ্রন্থি থেকে, প্রায় 70% লালারস কিন্তু এই গ্রন্থি থেকে খরিত হয়ে থাকে। লালারসের উৎস। লালারস এই 3 জোড়া যে লালা গ্রন্থি রয়েছে, প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এই গ্রন্থিগুলো থেকে লালারস খরিত হয়। লালারসের মধ্যে যে উৎসেচক থাকে সেই উৎসেচক খরিত হয় সেরাস কোষ থেকে লালা গ্রন্থির, এবং মিউকাস বা শ্লেষ্মা খরিত হয় লালা গ্রন্থির মিউকাস কোষ থেকে। লালারসের বৈশিষ্ট্য। মোট পরিমাণ প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টায় গড়ে 1200 থেকে 1500 ml লালারস খরিত হয়, তবে খাদ্য গ্রহণের সময় এদের ক্ষরণ মাত্রা কিন্তু আরো বেড়ে যায়। প্রকৃতি। লালারস বর্ণহীন, কোষ ও মিউসিনের উপস্থিতির জন্য কিছুটা ঘোলাটে ও চটচটে প্রকৃতির হয়। পিএইচ সামান্য অম্লধর্মী, পিএইচ 6.02 থেকে 7.5। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.002 থেকে 1.012। এখানে লালা গ্রন্থি দেখানো হয়েছে, লালা গ্রন্থির এর আরো বড় করে এগুলো দেখানো হয়েছে, অ্যালভিওলাই গুলো দেখানো হয়েছে, এবং সেই অ্যালভিওলাই থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিউকাস থলি বা মিউকাস অ্যাসিনাস এবং সেরাস থলি বা সেরাস অ্যাসিনাস রয়েছে। এই সেরাস কোষ থেকে উৎসেচক এবং মিউকাস যে কোষগুলো রয়েছে মিউকাস কোষ থেকে কিন্তু মিউকাস বা শ্লেষ্মা খরিত হয়ে থাকে। এখানে এটি হচ্ছে লালা গ্রন্থির প্রস্থচ্ছেদ। এরপর আমরা আসছি লালা রসের উপাদান। দেখো তোমরা দেখতে পাচ্ছ লালা রস রয়েছে, লালা রসকে দুটো উপাদানগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। জল প্রায় 99.5% জল এবং কঠিন পদার্থ হচ্ছে 0.5
0.3%। এবার কঠিন পদার্থকে আরো 4টে ভাগে ভাগ করা হয়েছে। জৈব উপাদান 0.3%, অজৈব উপাদান 0.2%, কিছু কোষীয় উপাদান থাকে, কিছু গ্যাসীয় উপাদান থাকে। অজৈব উপাদান যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যাসিড ও অ্যালকালাইন সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, পটাশিয়াম থায়োসায়ানাইড এবং ভারী ধাতু সীসা, পারদ, ক্যাডমিয়াম এগুলো থাকতে দেখা যায়। কোষীয় উপাদান যেগুলো রয়েছে ইস্ট কোষ, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, পলিমরফোনিউক্লিয়ার, শ্বেত রক্তকণিকা ও বিচ্ছিন্ন আইসাগার আবরণী কলা কোষ এই কোষীয় উপাদান হিসাবে বর্তমান থেকে থাকে। গ্যাসীয় উপাদান অর্থাৎ কি গ্যাসীয় পদার্থের মধ্যে দ্রবীভূত থাকে? অক্সিজেন দ্রবীভূত থাকে, নাইট্রোজেন দ্রবীভূত থাকে এবং কার্বন ডাইঅক্সাইডও দ্রবীভূত অবস্থায় কিন্তু এই রসের মধ্যে থাকে। জৈব উপাদানগুলোকে আমরা আবার 3টে ভাগে ভাগ করেছি। উৎসেচক, বিভিন্ন প্রকারের উৎসেচক থাকে, তবে মেইনলি সাধারণত টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ এটাতে সবচেয়ে বেশি থাকে। এছাড়া কিছু মল্টেজ থেকে থাকে এবং অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে লাইপেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ, ফসফেটেজ ও লাইসোজাইম থেকে থাকে। মিউসিন বা মিউকাস থেকে থাকে এবং অন্যান্য পদার্থ যেগুলো রয়েছে সামান্য পরিমাণে ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড এবং কোলেস্টেরল ও ভিটামিন থাকতে দেখা যায়। এগুলি হচ্ছে লালারসের উপাদান। এরপরে এই যে লালারসের উপাদান আমি ছকের সাহায্যে বলেছিলাম, সেটা এখানে কিন্তু এভাবে লিখে দেওয়া আছে, তোমরা এভাবেও পড়ে নিতে পারো, তবে ছকের সাহায্যে ভালো মুখস্থ থাকবে। আমি আর এটা বলছি না অতটা, তোমাদের পরের পেজটাতে আমি চলে যাচ্ছি। লালারসের বাফার উপাদান অর্থাৎ যেটা হচ্ছে পিএইচ এর মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অর্থাৎ বাইরে থেকে যদি অ্যাসিড বা ক্ষার জাতীয় কোনো পদার্থ যুক্ত করা হয় তাহলে কিন্তু তার পিএইচ কিন্তু পরিবর্তন হতে দেয় না, তাদেরকে আমরা বাফার বলে থাকি। তো লালারসের অম্লক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণকারী যে বাফার উপাদান সেটা হচ্ছে বাইকার্বনেট, ফসফেট এবং মিউসিন, এগুলো কিন্তু লালারসের মধ্যে থেকে থাকে। এরপর আমরা আছি লালারসের কাজ। লালারসের যান্ত্রিক কাজ। লালারস মুখগহ্বরকে সিক্ত রাখে অর্থাৎ ভিজে রাখে এবং ঠোঁট ও জিহ্বা সঞ্চালন করতে সাহায্য করে থাকে, ফলে আমরা সহজে কথা বলতে পারি, অর্থাৎ কথা বলতে সাহায্য করে থাকে। এটি খাদ্যবস্তুকে চর্বণে ও খাদ্যমণ্ড বা বোলাস তৈরিতে এটা সাহায্য করে থাকে। লালারসের শ্লেষ্মা বা মিউসিন খাদ্যবস্তুকে নরম ও পিচ্ছিল করে, ফলে আমরা খাদ্যদ্রব্যগুলো সহজেই গিলতে পারি, অর্থাৎ গলাধঃকরণ করতে পারি। লালারসের মিউসিন বা শ্লেষ্মা গরম ও বেশি উদ্দীপক খাদ্যবস্তুকে লঘু ও সহনীয় করে তোলে, ফলে মুখবিবরের মিউকাস পর্দার কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয় না। লালারসে অবিরাম ক্ষরণে মুখগহ্বরের বিভিন্ন অংশে লেগে থাকা খাদ্য কণাগুলিকে অপসারিত করে, যার ফলে মুখগহ্বরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এই লালারস অবিরাম ক্ষরণ হয় বলে লালারস দাঁত পরিষ্কার রাখে এবং জেরোস্টেমিয়া অর্থাৎ যাদের লালারস ক্ষরণ কম হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত রোগীদের দন্তক্ষয় অর্থাৎ ডেন্টাল ক্যারিজ জনিত রোগ বেশি হতে দেখা যায়। পরিপাক কাজ। পরিপাক কাজ হচ্ছে অর্থাৎ খাদ্যবস্তু পরিপাকে যেটা সাহায্য করে থাকে। লালারসে সবচেয়ে অ্যাম্বুলাম গুরুত্বপূর্ণ যে উৎসেচক সেটা হচ্ছে টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ এবং কিছু পরিমাণ মল্টেজ থেকে থাকে, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। এখানে আমরা কার্বোহাইড্রেট পরিপাকে টায়ালিনের যে ভূমিকা সেটা আমরা দেখে নিচ্ছি। স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিনের এই উৎসেচকটা ক্লোরাইড আয়নের উপস্থিতিতে প্রশম মাধ্যমে সিদ্ধ যে শ্বেতসার ও গ্লাইকোজেন যেটা রয়েছে তাকে বিশ্লিষ্ট করে প্রায় 88% মল্টোজ এবং 12% গ্লুকোজে পরিণত করে। এবং টায়ালিন সিদ্ধ শ্বেতসার ও গ্লাইকোজেনের যে আলফা 1,4 লিঙ্কেজ অর্থাৎ 1,4 গ্লাইকোসিডেক যে বন্ধনটা থেকে থাকে, সেই বন্ধনটার উপর ক্রিয়া করে তাকে ভেঙে ক্রমান্বয়ে সরল কার্বোহাইড্রেটে পরিণত করে। এখানে ছকের সাহায্যে কিন্তু সেটা দেখানো আছে। যেমন সিদ্ধ শ্বেতসার টায়ালিন তার উপর ক্রিয়া করে দ্রবণীয় শ্বেতসার পরিণত করে, দ্রবণীয় শ্বেতসারকে টায়ালিন ক্রিয়া করে এরিথ্রোডেক্সট্রিন এবং মল্টোজে পরিণত করে, সেই এরিথ্রোডেক্সট্রিনের উপর আবার টায়ালিন ক্রিয়া করে অ্যাক্রোডেক্সট্রিন মল্টেজ তৈরি করে থাকে, অ্যাক্রোডেক্সিনের উপর আবার টায়ালিন ক্রিয়া করে আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোজ তৈরি করে থাকে। অর্থাৎ সিদ্ধ শ্বেতসারকে টায়ালিন ধাপে 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 কিন্তু এভাবে ভেঙে থাকে। সুতরাং টায়ালিনের ক্রিয়ার ফলে সরল শর্করা অর্থাৎ ক্ষুদ্রতর বহু শর্করা আলফা লিমিট ডেক্সট্রিন যেটা রয়েছে 5 থেকে 8টি গ্লুকোজ সম্পন্ন একক এবং মল্টোট্রায়োজ যেটা হচ্ছে 30 শর্করা এবং আইসোমল্টোজ যেটা রয়েছে 1,4
এই 1,6 আলফা 1,6 বন্ধন সম্পন্ন যে শর্করা রয়েছে আইসোমাল্টোজ এবং মল্টোজ এবং আরো গ্লুকোজ, এগুলো কিন্তু উৎপন্ন করে থাকে। এই যেগুলো রয়েছে এইগুলো মোটামুটি টায়ালিন উৎপন্ন করে থাকে, অর্থাৎ মল্টোজ, তারপর আইসোমল্টোজ, মল্টোট্রাইজ, আলফা লিমিট ডেক্সট্রিন, এগুলো কিন্তু মল্টোট্রায়োজ, এগুলো কিন্তু স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন এগুলো উৎপন্ন করে থাকে। মল্টেজের ক্রিয়া, লালারসে খুব অল্প পরিমাণে মল্টেজ উৎসেচক থাকে যেটি দ্বিশর্করা মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজে পরিণত করে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ রাসায়নিক বিক্রিয়ার মতো করে দিয়েছি যে মল্টোজ এটা হচ্ছে খাদ্য আর মল্টেজ এটা হচ্ছে উৎসেচক। মল্টোজের উপরে মল্টেজ উৎসেচক ক্রিয়া করে 2 অণু গ্লুকোজ উৎপন্ন করছে। লালারসের যে তৃতীয় কাজ রয়েছে রেচন কাজ। লালারস ইউরিয়া, ভারী ধাতু যেমন পারদ, তারপর হচ্ছে লেড, বিসমাথ, অ্যান্টিমনি প্রভৃতি যে ধাতুগুলো রয়েছে সেগুলো, থায়োসায়ানাইড, কিছু ড্রাগ যেমন আয়োডাইড, অ্যালকালয়েড যেমন মরফিন, অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন প্রভৃতি এই পদার্থ রেচনে সাহায্য করে থাকে। এবং লালারসের মাধ্যমে কিছু ক্ষতিকারক জীবাণু যেমন জলাতঙ্কে রেবিস ভাইরাস, পোলিওমাইলিটিস ভাইরাস, মামস ভাইরাস এগুলো কিন্তু রেচিত হয়ে পাকস্থলীতে কিন্তু চলে যায়। খাদ্যের স্বাদ গ্রহণ, খাদ্যবস্তু লালারসে দ্রবীভূত হলে জিহ্বার স্বাদকোরক খাদ্যের স্বাদ গ্রহণে সক্ষম হয়ে থাকে। অর্থাৎ খাদ্য যেগুলো আমরা খাবারগুলো খাই সেগুলো লালারস সঙ্গে মিশ্রিত হয়ে স্বাদকোরকে প্রবেশ করলে আমরা কোন জাতীয় খাদ্য খাচ্ছি, টক ঝাল মিষ্টি, সেটা কিন্তু জিহ্বার মধ্যে যে স্বাদকোরকগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে সাহায্য করে থাকে। জলের ভারসাম্য বজায় রাখা, মুখগহ্বরে লালা ক্ষরণ কমে গেলে জিহ্বার পশ্চাৎভাগে উপস্থিত স্নায়ুপ্রান্ত উদ্দীপিত ও তৃষ্ণার অনুভূতি সৃষ্টি করে। অতিরিক্ত ক্ষরণ, ডায়রিয়া প্রভৃতি ক্ষেত্রে এভাবে তৃষ্ণাবোধ সৃষ্টি করে এবং জল পানের মধ্যে আমাদের দেহে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে। বাফার ক্রিয়া, লালারসের বাইকার্বনেট এবং অল্প পরিমাণে ফসফেট ও মিউসিন বাফার রূপে কাজ করে থাকে এবং লালারসের বাফার ক্রিয়া মুখগহ্বরের যে পিএইচ রয়েছে সেটা স্বাদ বজায় রাখতে সাহায্য করে থাকে। বাফার মানে হচ্ছে বাইরে থেকে যদি কোনো অ্যাসিড বা ক্ষার জাতীয় পদার্থ যদি যোগ করা হয় তাহলে কিন্তু পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা সাধারণত বাফার বলে থাকি। অর্থাৎ লালারস এই বাফারের কাজটি কিন্তু করে থাকে। ব্যাকটেরিয়া ধ্বংসকারী কাজ, লালারসে উপস্থিত লাইসোজাইম যেটা পলিস্যাকারাইডেজ বলে এক প্রকার উৎসেচক রয়েছে, সেই লাইসোজাইম উৎসেচক ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দ্রবীভূত করে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে থাকে। অর্থাৎ আমরা খাদ্যের মধ্যে যখন ব্যাকটেরিয়াগুলো আমরা গ্রহণ করে থাকি তখন এই লাইসোজাইম উৎসেচকে কিন্তু লালারসের ওদেরকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। রক্তবাহের প্রসারণ, লালারসে উপস্থিত ক্যালিক্রেন প্লাজমা প্রোটিনের উপর ক্রিয়া করে ক্যালিডিন বা ব্রাডিকাইনিন উৎপন্ন করে। এই পদার্থটি লালাগ্রন্থি রক্তবাহের প্রসারণ ঘটায়, ফলে লালাগ্রন্থিতে রক্ত প্রবাহ কিন্তু বৃদ্ধি পায়। দেহ তাপ নিয়ন্ত্রণ, কুকুর, তারপরে মেষ প্রভৃতি প্রাণী যারা রয়েছে অধিক উত্তাপে কিন্তু লালারস ক্ষরণ করে এবং দৈহিক তাপ হ্রাসের মাধ্যমে তারা নিজেদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। আমি প্রথম পার্ট যেটা রয়েছে তোমাদের যে লালারস এবং তার কাজ সেটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো।